সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমাদের যে অতিথি আছেন আপনারা সবাই তাকে চিনেন এবং অলরেডি তিনি আমাদের এই কমিউনিটিতে বেশ পরিচিতি লাভ করেছেন। আমাদের সবার প্রিয় আমাদের অ্যাটর্নি রঞ্জা বোস। রঞ্জা, হাউ আর ইউ টুডে? কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আর আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে, সবার জন্য রইল শুভেচ্ছা। আমাদের ফেসবুক লাইভ ট্রান্সমিশন হচ্ছে, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য রাখবেন, আমরা অবশ্যই এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা সরাসরি আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে 6463079828, এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। তবে পিছনে কিছু নয়েজ রাখবেন না, তা আমাদের শুনতে সুবিধা হয় এবং আমরা উত্তর দিতেও আমাদের ইজি হয়। আর যারা পরবর্তীতে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, বিশেষ করে ইউটিউবে, তখন আপনারা অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করতে ভুলবেন না। আর আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে যে বিষয়টি নিয়েছি আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই ব্যাপারে কণ্ঠিত, এবং আপনারা জানেন যে পরিবর্তন কিছুটা আসছে ইউএন সিটিজেনশিপ এক্সামিনেশনে। আমাদের যে নাগরিকত্ব পাওয়ার যে পরীক্ষার যে প্রণালী ছিল, কিছুটা তারতম্য হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে IUSIS এবং টার্ম অ্যাডমিনিস্ট্রেশন কিছু পরিবর্তন নিয়ে আসছেন। এর মধ্যে কি কি পরিবর্তন, সেটা নিয়ে আমাদের বিশেষ আয়োজন এবং কী প্রস্তুতি নেওয়া যেতে পারে এই ব্যাপারে, সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। আর আমি দেরি করতে যাচ্ছি না, আমরা মূল পর্বে চলে যাই। আমাদের অ্যাটর্নি রঞ্জা বোসের কাছে সব ধরনের তথ্য আছে। আর ফাঁকে ফাঁকে আমরা অবশ্যই টেলিফোন নেওয়ার চেষ্টা করব, যারা টেলিফোন করবেন, এবং রঞ্জা ইজ রেডি দেয়ার টু আনসার ইয়োর কোয়েশ্চেন, আর আমি অফকোর্স আপনাদেরকে হেল্প করব। রঞ্জা, আপনারা আজকে যে আপনারা সাবজেক্টটি নিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে অবশ্যই ডিসকাশন হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। আমরা মিডিয়াতেও দেখেছি, প্রিন্ট মিডিয়াতেও দেখেছি যে কিছু পরিবর্তন আসছে। তো এখন যারা নতুনভাবে পরীক্ষা দিতে যাবে ইউএস সিটিজেনশিপ এক্সামিনেশনে, তাদের বেলায় কি কি প্রযোজ্য হবে, কী কী নতুন এডিশন এবং ডিলিশন হয়েছে, সেটাও দেখার বিষয় আছে। এবং কীভাবে তারা, কেমনভাবে তারা প্রস্তুতি নিলে এইগুলা মোকাবিলা করতে পারবে দৃঢ়ভাবে। তো ফ্লোর ইজ আপনার কাছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে তাকিয়ে আছেন, দর্শকরা সবাই আপনার কথা শোনার জন্য, সবাই উদ্বিগ্ন এই ব্যাপারে যারা সিটিজেনশিপ পরীক্ষা দিচ্ছেন। জি, ধন্যবাদ। হ্যাঁ, তো ফার্স্টলি স্যার আমাদের একটু কথা বলি কি এখন কিরকম অবস্থা আর কি। তো এখন হচ্ছে 120 কোয়েশ্চেন্স আছে, আর আপনাকে আউট অফ 10 ওরা 10 ফর ইচ অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করবে, আর আউট অফ 10 আপনাকে 6টা কারেক্ট হতে হবে। তো এখন যেই চেঞ্জটা হয়েছে, এখন হবে কি 128 কোয়েশ্চেন্স হবে, আর তারপর আপনাকে 20 কোয়েশ্চেন্স ওরা একটা অ্যাপ্লিকেন্টের জন্য র্যান্ডমলি সিলেক্ট করবে। ওটার মধ্যে থেকে আপনাকে 12টা কারেক্ট হতে হবে। আপনি যদি 9টা মানে রং পান, গলত পান, তাহলে আপনি ফেল হয়ে যাবেন। তো এইটা একটা চেঞ্জ হবে, কিন্তু এই চেঞ্জটা কারেন্টলি ইমপ্লিমেন্টেড হবে না। মানে এই অ্যানাউন্সমেন্টটা এসেছিল September 17th, তার মানে it will only apply to applications made after 30 days from 17 September, মানে 17 অক্টোবরের পরে যে অ্যাপ্লিকেশনস গুলো অ্যাপ্লাই হবে, they will be subject to these new rules. আপনি বাট যদি এক্সেপশনস আছে এইটার জন্য, যদি কেউ গ্রিন কার্ড, যদি কারোর গ্রিন কার্ড এখানে 20 বছরের জন্য বেশি আছে, they can take the old, মানে যেরকম মানে এখন যে প্রেজেন্টলি যেটা চলছে। আর যদি কারোর অনেক এজ 65 প্লাস, তাদের জন্য কটা এক্সেপশন থাকে, কখনো কখনো ওয়েভার্স, তাহলে ওরা আগের যে সিস্টেমটা সেটা করতে পারে। কিন্তু আদার দেন দ্যাট এই নতুন সিস্টেমটা হবে। আর মানে কোয়েশ্চেন্স ওরা মানে বলছে কি মোর আমেরিকান হিস্ট্রি অ্যান্ড আমেরিকান গভর্নমেন্ট সিস্টেম কিরম ভাবে কাজ করে, ওটার কোয়েশ্চেন্স ওরা আরো ইনক্লুড করবে।
জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে কোয়েশ্চেনের আনসারের ব্যাপারগুলো। উনি যেটা বললেন যে 17 সেপ্টেম্বরের পরে, অর্থাৎ 1 মাস 30 ডেজের যে লিমিনে পিরিয়ড, 17 অক্টোবরের পরে যারা এটা অ্যাপ্লিকেশন করবেন এই সিটিজেনশিপের জন্য, তাদের বেলা এটা প্রযোজ্য হবে। কিন্তু আনটিল 17 অক্টোবরের আগে যারা আছেন, তারা পুরনো সিস্টেম যেটা ছিল সেটাই তারা বলবৎ রাখবে। আর এক্ষেত্রে যাদের গ্রিন কার্ড আছে, 20 ইয়ার্স লিভিং ইন দিস কান্ট্রি এবং এজ 65 ইয়ার্স, তাদের জন্য তো অবশ্যই আমরা আগেও জানি, আমরা এই ব্যাপারে আগেও বলেছি, তাদের জন্য এটা অনেক কিছু সহজ হবে। তাদের বেলায় সেটা পুরনো যে পদ্ধতিটা আছে সেটি অ্যাপ্লিকেবল হবে। তো সুতরাং এখন যারা অ্যাপ্লিকেশন করছেন, অক্টোবরের 7 তারিখের ভিতরে যারা ইন্টারভিউ ফেস করবেন, তারা অবশ্যই আগের প্রণালীতে, আগের যে সিস্টেম ছিল আমরা জানি যেটা, সেটাই বলবৎ থাকবে। কিন্তু অক্টোবরের 17 তারিখের পর থেকে যারা ইন্টারভিউ ফেস করবেন, তারা কিন্তু নতুন সিস্টেমে ইমপ্লিমেন্টেশন হবে। এবং এখানে একটা জিনিস যেটা আসছে যে আমেরিকান হিস্ট্রি, এখানে ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমগুলো আছে সেগুলোর ভিতর থেকে কিছু প্রশ্ন আসবে। তো আমি রঞ্জা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শুনতে পেয়েছি দেয়ার বি সাম ভিডিও ক্লিপস, ওটা দেখানোর পরে আপনাকে বলতে হবে যে এটা কিসের ভিতরে, কিসের থেকে, এটা কি ব্যাকগ্রাউন্ড কি, এই ধরনের কিছু আছে কি? ইজ দেয়ার এনি ভিডিও ডিসপ্লে অলসো? এখন অবধি আমাদের কোনো সলিড ডিরেক্টিভ অ্যাজ অ্যাটর্নিজ আসেনি, কিন্তু দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। উইল হ্যাভ টু সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যারা যারা অলরেডি, আপনি একটু আগে একটা কোট করেছেন, নেরেট করেছেন, যেটা যে যাদের গ্রিন কার্ড হোল্ডার এবং 20 বছর ধরে এখানে আছেন, তাদের জন্য এটা পুরোনোটাই অ্যাপ্লিকেবল হবে। এবং 65 ইয়ার্স ওল্ড হলে, এবং এখানে যদি উনি এরকম এই অবস্থা থাকেন, গ্রিন কার্ড হোল্ডার থাকেন 20 বছর অবধি, তাদের 55, 65 এজে যারা এইজ আছে, তাদের জন্য তাহলে নতুন যে সিস্টেমটা তারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে সেটা হয়তো তাদের বেলায় প্রযোজ্য হবে না, সেটাই বলছেন আপনি? হ্যাঁ, মানে ওদের আগের সিস্টেমটা যেটা আছে, 10টা কোয়েশ্চেন থেকে ওদের 6টা কোয়েশ্চেন আনসার করতে হবে, ঠিক? আর নতুনদের বেলাতে এখন 12টা কোশ্চেন থেকে, 20 কোশ্চেন থেকে তাদেরকে 12টা কারেক্ট আনসার করতে হবে, তাই তো? হ্যাঁ, দ্যাট ইজ কারেক্ট। ওকে ওকে, হ্যাঁ, দ্যাট মিন্স তারা, বা যদি 9টা ফেল হয়ে যায়, তাহলে তাহলে তো ফেল হয়ে গেল না, বিকজ ইউ কান্ট গেট 12 কারেক্ট ইফ ইউ হ্যাভ গটেন 9 রং। তো এখন যেরকম চলে, এখন যেরকম হয় কি, 10টা কোয়েশ্চেনের মধ্যে আপনি যদি 6টা কারেক্ট হয়ে যায়, ওরা কিন্তু ইন্টারভিউটা বন্ধ করে দেয়, ওরা পুরো 10টা জিজ্ঞেস করে না। ওই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না। আপনি যদি 12টা কারেক্ট হয়ে যায়, ওরা ইন্টারভিউ কিন্তু বন্ধ করে দেবে, তার মানে ইউ হ্যাভ পাসড। মানে 12টা আপনি যদি মনে করেন যে 12টা আপনার আনসার সঠিক হয়েছে, দ্যাট মিনস দে উইল নট গো, তারা ফার্দার আর প্রশ্ন আপনাকে এই ব্যাপারে They করবে will না। not ask all 20. অল 20s। Similarly, আপনি যদি 9টা রং হয়ে যায়, they will stop the interview, আর আপনি ফেল হয়ে যাবেন, কেননা you can't get 12 correct if you've gotten 9 wrong. সো যিনি যাবেন প্রার্থী হিসেবে, সিটিজেনশিপ প্রত্যাশী, তাকে অবশ্যই এনশিওর করতে হবে যে উনি যেন 12টা কোয়েশ্চেন সঠিকভাবে আনসার করতে পারেন। হ্যাঁ, আইডিয়ালি অল 128 কোয়েশ্চেন দে শুড নো, কেননা কোয়েশ্চেন গুলো কিন্তু র্যান্ডমলি সিলেক্ট হয়। জি জি জি। Out of the bank of 128 questions, জি, জি। 20 questions ওরা randomly select করবে। তার মানে কি আগে যেটা 100 কোয়েশ্চেন ছিল, এখন তারা আরো 28 কোয়েশ্চেন অ্যাড করেছেন এডিশনাল? হ্যাঁ, অ্যাকচুয়ালি 120 টেকনিক্যালি, কিন্তু অনেক USCIS অফিস ইমপ্লিমেন্ট করেনি আচ্ছা ওই 20 এডিশনাল 20 কে, তো এখন হবে 128। আচ্ছা, তাহলে আমরা জানি যে রিটেনও হয়, হাতে লিখতেও দেওয়া হয়, একটা এক্সাম দেওয়া হয়, ওইগুলোতে কোনো পরিবর্তন কি আসছে? মানে হাতে লেখার ব্যাপারেও কি আরো এনহ্যান্সিভ হবে, মানে আরো কি লিখতে দিবে বেশি করে, নাকি না শর্ট, আগে যেমন কিছু শর্ট জিনিস দিত আপনাকে লিখতে বলতো, তো সেটা কি আছে নাকি না আরো এটা এনহ্যান্স করা হয়েছে এটাকে? It is very much plausible to expect ki arektu complicated English language হতে পারে, কেননা এখন সত্যি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ it's quite
বেসিক সেন্টেন্সেস। আর কিন্তু এখন হতে পারে কি একটু কমপ্লিকেটেড, গ্রামাটিক্যালি একটু কমপ্লিকেটেড, বা দুটো সেন্টেন্স, তিনটে সেন্টেন্স এরকম হতে পারে। জি, সো আপনাকে ভেরি অ্যাটেনশন দিয়ে দেখতে হবে কি চাচ্ছে এবং আপনি কি লিখছেন, তাই না? হ্যাঁ, ওরা ট্রাই করছে অ্যাকচুয়ালি রিয়েলি কি আপনি যদি সিটিজেনশিপ এক্সামটা নিতে চাইছেন, আপনি সত্যি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হাউ আমেরিকান গভর্নমেন্ট ওয়ার্কস, এই দেশের হিস্ট্রি। সো আই গেস দ্যাট ইজ দ্য ওদের ওদের পলিসি অবজেক্টিভ। জি 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 তো ওই জন্য আর একটু মন দিয়ে পড়তে হবে আর কি। জি জি, ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। আর দর্শক, আপনারা ফোন করতে ভুলবেন না, আমাদের সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অবশ্যই আপনারা যুক্ত হবেন। ফেসবুকে আপনারা মন্তব্য রাখুন, আমরা অবশ্যই অ্যাড্রেস করার চেষ্টা করব। আর আমরা অবশ্যই আপনাদের ফোনের অপেক্ষা থাকবো। আপনারা যারা ফোন করতে চান ফোন করুন, যারা ফেসবুকে প্রশ্ন রাখতে চান ভেরি মাচ ওয়েলকাম, আপনারা ফোন অবশ্যই করবেন। রাঞ্জা, এখানে একটা প্রশ্ন আছে, সোহানা স্বপ্না, আমি 2 days ago অ্যাপ্লাই করেছি, আমি কি নতুন নিয়মে এক্সাম দিব নাকি পরের নিয়মে এক্সাম আমারটা? মানে ভদ্রমহিলা উনি 2 দিন আগে, এই 2 দিন আগে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন। এটা কি ইট উইল ফলস আন্ডার দ্য প্রিভিয়াস কোয়েশ্চেনিয়ার সিস্টেম নাকি নতুনটার মধ্যে পড়বে, ওইটা উনি জানতে না, চেয়েছেন। এটা আগেটার মধ্যে পড়বে, কারণ 30 days এখনো পাস হয়নি। জি জি জি, খুব সম্ভবত সোহানা স্বপ্না আপনার টা হয়তো বা আগের সিস্টেমেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা কিন্তু এই সিটিজেনশিপের এক্সামটা আমরা জানি সবাই খুব ভীত শঙ্কিত থাকে, কি জিজ্ঞেস করবে সবাই। কেউ কেউ তারা অ্যাটর্নিও রিটেন করে নিয়ে যায় সঙ্গে, কেউ আবার ইন্টারপ্রেটার সিক করে। তো এইটার সম্বন্ধে আপনার কি 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 বলার আছে? মানে এটা কি খুবই খুবই টেনশন করার বিষয় নাকি আপনাকে থরো স্টাডি করতে হবে? স্টাডি মানে কি, এই যে 128 কোয়েশ্চেন এইটা আপনার একেবারে মেমোরাইজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে রিটেন স্কিলটা বাড়াতে হবে, কারণ ওরাল যেটা হয়, ওরাল যে কনভারসেশনটা হয় সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফকোর্স। দ্যাট মিনস লিটারেলি আমরা যেটা বুঝতে পারছি যে আপনার কমিউনিকেশন স্কিলটা, ইংরেজির যে মাধ্যমটা, এটা আপনাকে খুবই একটু আপগ্রেড করতে হবে। যারা বুঝেন না অফকোর্স আমাদের আমার মনে হয় আপনি বলতে পারবেন, তাদের একটা অপশন আছে ইন্টারপ্রেটার নেওয়ার, তাদের একটা অপশন আছে লয়ার নেওয়ার, সেই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, তো এখন অ্যাকচুয়ালি ইউএসসিআইএস এর ডিরেক্টিভ অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ওরা ইন্টারপ্রেটার প্রোভাইড করতো, লাইসেন্স ইন্টারপ্রেটার, এখন ওটা ওরা প্রোভাইড করবে না। আপনাকে নতুন আগে মানে আমি তো এটা অনেক করি। তো আগে ওরা ইন্টারপ্রেটার, ওর মানে আমি অ্যাসাইলামের জন্য মোস্টলি দেখছিলাম কি ওরা ইন্টারপ্রেটার প্রোভাইড করছিল না, কিন্তু এখন ফ্রম হোয়াট আই এম সিইং ওরা নর্মাল ইউএসসিআইএস ইন্টারভিউর জন্য, মানে নন অ্যাসাইলাম ইন্টারভিউর জন্য ওরা দে আস্কিং নিজের ইন্টারপ্রেটার নিয়ে আসতে। আর ইন্টারপ্রেটার অ্যাডাল্ট হতে হবে, কম্পিটেন্ট হতে হবে, জানতে হবে ওই ইংলিশ প্লাস ওই যে ল্যাঙ্গুয়েজটা আপনি বলতে চাইছেন, বাংলা হোয়াট এভার। আর দে ক্যান নট হ্যাভ মানে উইটনেস হতে পারে না আপনার কেসে, মানে দে ক্যান নট হ্যাভ আ স্টেক। তো আপনি যেরকম ধরো আপনার গ্রিন কার্ড ইন্টারভিউ এর জন্য যাচ্ছেন, আপনার ইট কান্ট বি ইয়োর স্পাউস, এরকম হতে পারে না। তো ওটা একটা চেঞ্জ ডেফিনেটলি আমরা দেখছি ইউএসসিআইএস এ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে ইউএসসিআইএস এর পক্ষ থেকে যে ইন্টারপ্রেটারগুলো আগে তারা প্রোভাইড করতো অন রিকোয়েস্ট, সেটা এখন আর করা যাচ্ছে না, এখন তারা দিচ্ছে না এটা সাপোর্টটা। তার মানে কি, হ্যাঁ, তার মানে আপনাকে নিজে নিতে হবে? হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স একটা ওদের নিজের একটা ইন্টারপ্রেটার থাকে মনিটর করার জন্য। আচ্ছা, ওকে। হ্যাঁ, দেখার জন্য, বাট দে দেমসেলফ যদি কিছু ভুল হয় ওরা ইন্টারজেক্ট করবে জি, কি এটা ঠিক না, কিন্তু ওরা নিজে ইন্টারপ্রেট করছে না। আচ্ছা, তার মানে কি যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট রিটেইন হিজ ইন্টারপ্রেটার ওর হার ইন্টারপ্রেটার। আর যদি তারা লয়ার নিয়ে আসতে চায়
সেই ক্ষেত্রেও তারা তাদেরকে নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি লয়ার তো অলওয়েজ ইমিগ্রেশন ইন্টারভিউতে নিজের প্রাইভেট হয়, অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি আমরা স্টিল নট শিওর ওয়েদার লয়ার্স ক্যান সার্ভ অ্যাজ ইন্টারপ্রেটার্স। এখন নর্মালি আপনার যদি লয়ার যদি নিজের রেপ্রেজেন্টেশনটা ফোরগো করে নেয়, কি আমি নিজের মানে অ্যাপিয়ারেন্সটা অ্যাজ এ লয়ার ওদের রেপ্রেজেন্ট করবো না, দে ক্যান serve as interpreters, but they can't serve as lawyers then in that case. তো এটা একটা provision আছে, So কিন্তু you have to choose one option. Either have you to act choose as a lawyer or you act as an interpreter. you can't do both. You can't do both. তো দর্শক আপনারা শুনলেন অ্যাটর্নি রাঞ্জা যেটা বললেন, যে যদি আপনি একজন অ্যাটর্নিকে নিযুক্ত করেন, আপনার নিয়োগ করেন আপনার সঙ্গে যাওয়ার জন্য ইন্টারভিউ বোর্ডে, তখন উনি কিন্তু অ্যাটর্নি হিসেবে নিলে উনি অ্যাটর্নির কাছ থেকে করবে, ইন্টারপ্রেটারের কাজ করতে পারবে না। আর ইন্টারপ্রেটারে যদি ওনাকে দায়িত্ব দেন, তাহলে উনি অ্যাটর্নি যে ল অ্যাজ অ্যান অ্যাটর্নি যে কিছু করা সেটাই উনি আবার ওভারলুক করতে পারবেন না। তো ইউ হ্যাভ টু অপশনস। সো আইদার ইউ চুজ হিম অ্যাজ একজন ইন্টারপ্রেটার হিসেবে অথবা লয়ার হিসেবে। সো আবার ইন্টারপ্রেটার, ইন্ডিপেন্ডেন্ট ইন্টারপ্রেটারও অ্যাভেলেবল, যারা অনেকে সার্টিফাইড আছেন আমি জানি, তারাও আসতে পারেন আপনার সঙ্গে। সেই ক্ষেত্রে তো এটা ভিন্ন বিষয়। মিনওয়াইল আমি একটা প্রশ্ন পাচ্ছি এখানে, মুস্তাফিজুর রহমান পিয়াস, ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন, ইউএস মেক্সিকো বর্ডারের কি অবস্থা? উনি জানতে চাচ্ছে ইউএস মেক্সিকো বর্ডারের কি অবস্থা। তো বর্ডার তো অলরেডি সিল্ড আমার যা মনে হয়, এখন তো বর্ডার তো ওয়াল টল দিয়ে সব বন্ধ। আমি জানি না, আপনি আরো ভালো বলতে পারবেন রাঞ্জা, আপনারা সবসময় ডিল করেন এটা, বর্ডারের কি অবস্থা আমি জানি না ঠিক। হ্যাঁ, না, বর্ডার তো এখন ক্রসিং প্রচন্ড কমে গেছে, বর্ডার ক্রসিং কমে গেছে। আর ইউজুয়ালি অনেক অনলাইন ব্যবস্থা ছিল বুক করার জন্য, চেঞ্জ করার জন্য, ওইগুলো এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তো হ্যাঁ, বর্ডার ক্রসিং অনেক কমে গেছে। জি, ধন্যবাদ। আমরা ফোনে চলে যাচ্ছি, আমাদের কিছু দর্শক বোধহয় ফোনে আছেন, অপেক্ষা করছেন। দর্শক কে আছেন ফোনে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমার নাম হচ্ছে মনিরা। আমি একটা কোশ্চেন ছিল ইউ ভিসার পারপাসে। জি। মানে আমি আজ থেকে আরো 5 মাস আগে, মানে আমাদের সমস্ত মানে পুলিশের ভেরিফিকেশন, সমস্ত ডকুমেন্টস আসার পর, সমস্ত কমপ্লিট করার পর আমরা সাবমিট করছি। জি। কিন্তু সেটা মানে অলমোস্ট 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো রিসিপ্ট লেটার পাই নাই। আচ্ছা, জি, ওকে, বুঝতে পারছি। রাঞ্জা, আপনি রাঞ্জা, ওনাদের কি করণীয়? ইউ ভিসার জন্য দে হ্যাভ সাবমিটেড, ওনারা সব কিছু কমপ্লিট করে সাবমিট করেছেন গত 5 মাস আগে, এখন পর্যন্ত তারা রিসিপ্ট লেটারটা পর্যন্ত পায়নি। এই ক্ষেত্রে তাদের কি কিছু করণীয় আছে, নাকি তারা ফলো আপ করবে? কি বলেন আপনি? আপনার যদি ইউএসসিআইএস এর একটা অ্যাকাউন্ট আছে, আপনি আপনার কেস স্ট্যাটাস দেখেন, আপনি দেখতে পারেন কি আপনার রিসিট আছে নাকি না ওখানে। যদি না থাকে তাহলে আমি সাজেস্ট করবো আপনি অ্যাটলিস্ট ইউএসসিআইএস কে একবার কন্ট্যাক্ট করুন, বা আপনার ট্র্যাকিং নাম্বারে দেখুন কোথায় আপনার মেলটা কোথায় গেল। জি, জি, ধন্যবাদ। আশা করি আপনার উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি ভাইয়া, আমি জামাইকা থেকে বিবি খাতুন বলতেছিলাম। জি আপু। আমার কোশ্চেন হলো 2011-এ আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। জি। তো ফার্স্ট লেটার আসছে, তারপর ডিএন টেস্ট হলো, কিন্তু এখন আমি বাসা চেঞ্জ করে, যে বাসা থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম ওই বাসা থেকে আমি এখন 5 বছর অন্য একটা অ্যাড্রেসে আসছি, কিন্তু এই যাবত আমি কোনো চেঞ্জ করি নাই। জি। নতুন অ্যাড্রেস দেই নাই। জি, জি। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর আমার সাথে কোনো ইমেলও কোনো কন্ট্যাক্ট করা নাই। ওকে রাঞ্জা, আপনি কিছুটা হলে বুঝতে পেরেছেন। 2011-এ ভদ্রমহিলা উনি ওনার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছেন, লেটার টেটার সব কিছু দেওয়া হয়েছে, বাট এখন উনি বাসা চেঞ্জ করেছেন
বা চেঞ্জ করছেন বা মনে করেছেন বা যেটা বললাম বুঝতে পারলাম, উনি কিন্তু ওখানে কোনো চেঞ্জ করেন না। উনার এখন কি করণীয়? এবং ইমেইলেও উনি কমিউনিকেট করতে পারছেন না, ইমেল সামহাও উনি বলছেন যে ইমেইলে আমি যোগাযোগ আমি করতে ইমেল দেই নাই, ইমেইলে দিতে পারি নাই। দিতে পারেনি আর কি। তো এখন সেই ক্ষেত্রে কি উনি যে বাসা চেঞ্জ করেছে এই ব্যাপারে কিছু করণীয় আছে, নাকি আগের যে বাসাতে উনি অ্যাড্রেসটা ইউজ করেছিলেন ওখানে তো ওনার কমিউনিকেশন হয়তো বা হয়েছে বা মেইল আসছে ওই বাসায়, এখন কি ওনার কিছু করণীয় আছে বা উনি কিভাবে এটা আপডেটটা দেখতে পারবেন? আপনার ম্যাম অনলাইন অ্যাকাউন্ট আছেন? ওনার অনলাইনে অ্যাকাউন্ট আছে কিনা উনি সঠিক বলতে পারলেন না আমাকে, আই এম নট শিওর। কিন্তু উনি কি তাহলে উনি কি করতে পারে এই মুহূর্তে, কি করা যায়? তো ওনাকে অ্যাকচুয়ালি একটা AR11 ফর্মটা ভরতে হবে। জি কিন্তু এখন প্রবলেমটা অ্যাকচুয়ালি হতে পারে কি নোটিস ওখানে যদি থাকতে চলে গেছে, মোস্ট লাইকলি রিসিট নোটিস ওখানে গেছে, কিন্তু আমি AR11 ওইটা ইমিডিয়েটলি ভরে দিই আর মেল আউট করে দিই। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি আপনার যে যেটা বলেন AR11 ফর্মটা ফিল আপ করে আপনি ওদেরকে পাঠাতে হবে। মিনহোয়াইল যেটা ওনার কথা থেকে যেটা বুঝলাম যে আপনি আগের বাসায় যেটা ঠিকানা ছিল সেখানে আপনি যোগাযোগ করুন, কোনো মেইল আসছে কিনা বা কোনো মেইলে কোনো কিছু আপনারা বা খোঁজখবর রাখছেন কিনা, সেখানে হয়তো মেইল গিয়েছে হয়তো বা উনি যেটা বলে এক্সপেক্ট করতেছেন, আপনারা একটু ওই দিকে খেয়াল রাখবেন। আর AR11 ফর্মটা ফিল আপ করে যত দ্রুত সম্ভব ওনাদেরকে পাঠাতে হবে আপনাকে। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি শাফিল বলতেছিলাম কুয়েত থেকে। জি আমার কোশ্চেন ছিল আপনার মাধ্যমে একটা অতিথির কাছে। আমার I-485 পেন্ডিং অলমোস্ট 16 মান্থ, এটা বেস বাবা অ্যাপ্রুভ। ওকে তো আমি এটা বাবার সাথে একসাথে সাবমিট করতে পারি নাই, আমার রিমুভাল অর্ডার ছিল। তো পরবর্তীতে যখন টার্মিনেট হয়েছে এবং বাবা অ্যাপ্রুভ হয়েছে তখন আমি এটা সাবমিট করছি কুইন সুইট অফিসে। তো 16 মান্থ পেন্ডিং। তো আমার প্রশ্ন হচ্ছে আমি কখন এক্সপেক্ট করতে পারি এই ক্যাটাগরির, রিসেন্টলি কখন ডিসিশন আসতেছে? সেকেন্ড হচ্ছে আমি কি অ্যাডভান্স কারণ নিয়ে এই দেশে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা শর্ট টাইমের জন্য, বা রিসেন্টলি যাচ্ছে কিনা, বা কেমন কনসিকুয়েন্স হচ্ছে একটু যদি কাইন্ডলি এই দুইটা বিষয় জানান প্লিজ। জি রঞ্জা, আপনি কি কিছুটা বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটা? না স্যার। ওকে ওকে ওকে। So he was in a different situation. So Bawa case in Karachi almost he's under Bawa now right now. Document submit, everything has been done. So 16 month হয়ে গিয়েছে। উনি এক্সপেক্ট করতেছেন ওনার সব কিছু 16 মান্থের মতো হয়ে গেছে। এখন উনি কি করণীয় এবং উনি কি অ্যাডভান্স পেরোল নিয়ে উনি কি দেশে যেতে পারবেন? আর এই ডিসিশনটা আসতে কেমন সময় লাগবে? আমার বাবা অ্যাপ্রুভ এবং ওনার বাবাটা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। তো উনি যেটা বললেন হওয়ার পরে আমি I-485 সাবমিট করছি। জি জি বুঝতে পারছি। I-485 16 মান্থ রানিং। উনি বাবা অ্যাপ্রুভ হওয়ার পরে 16 মান্থ হয়ে গেছে, I-45 উনি সাবমিট করেছেন অলরেডি। এখন উনি বলছেন যে আর কতদিন লাগতে পারে। দ্বিতীয় হচ্ছে উনি অ্যাডভান্স পেরোল নিয়ে কি দেশে যেতে পারবেন? হ্যাঁ, তো স্যার একটা ফর্ম আছে I-131, ওকে ওইটা হচ্ছে রি এন্ট্রি পারমিট। আচ্ছা ওইটা আপনি ফাইল করলেন, আপনি বাইরে গিয়ে বাপস আসতে পারেন, কিন্তু প্লিজ মেক শিওর আপনার ইন্টারভিউ আপনি রিসিপ্টটা মানে মেলটা মিস করেন না। জি 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 ধন্যবাদ। আপনি আশা করি দর্শক বুঝতে পেরেছেন, আপনার ইন্টারভিউ ডেট মিস করেন না, এটা ফলো করতে হবে। আপনার মেইলগুলো কী কী আসতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি যদি দেশে এই I-131 ফিল আপ করে আপনি যদি দেশে যানও, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইদিকে আপনি খেয়াল রাখবেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কাউসার বলছি কুয়েত থেকে। জি রঞ্জা আপুর কাছে আমার একটা রিকোয়েস্ট, যে একটা বুদ্ধি চাচ্ছি, যে আমার ইবিটি কার্ড বুঝছেন দুবার হ্যাক হয়ে গেল। জুলাই মাসে একবার, আর এই যে গত 29 তারিখে আর একবার। জি তাই এইভাবে হ্যাক হইলে আমরা কিভাবে করতে পারবো, কি করা যায় একটু বুদ্ধি চাচ্ছি। আমরা তো আপনার কি হ্যাক হয়েছে? ইবিটি কার্ড? ওকে রাজা, দিস জেন্টলম্যান, আপনি বুঝতে পারছেন ওনার ইবিটি কার্ডটা 2বার মতো হ্যাক হয়ে গেছে। 2 times ইট হ্যাজ বিন হ্যাকড
এখন বলছেন যে উনি এটা কি কি করণীয় আছে ওনার এই সম্বন্ধে? ম্যাম আপনাকে সিটি গভর্নমেন্ট এজেন্সিতে যেতে হবে এটার জন্য। জি, হ্যাঁ, এটা আপনাকে সিটি গভর্নমেন্টে গিয়ে ওদের জিজ্ঞেস করতে হবে। ওরা হয়তো গাইডলাইন দিতে পারে কি করণীয়। হ্যাঁ, মানে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস অর সামথিং লাইক দ্যাট। জি 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 জি, ধন্যবাদ ধন্যবাদ। আপনি যে ইবিটি যে ডিপার্টমেন্ট সেকশনটা আছে, আপনি সোশ্যাল সার্ভিসের বিল্ডিংয়ে যাবেন, যাই ওদেরকে বলবেন যে আমার 2বার হ্যাক হয়েছে, আমার কি করণীয়, তখন তারা আপনাকে এটা গাইডলাইন দিবে আশা করি ইনশাল্লাহ। তো আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ভাইয়া, আপনার ভালো থাকুন। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা ফিরে আসলাম। রাঞ্জা, আপনাকে ধন্যবাদ। একজন এখানে আপনাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছেন দেখছি ফেসবুকে। উনি বলছেন যে সালাম জামান ভাই, হিজ নেম ইজ শাকিল হোসেন টুটুল। সালাম জামান ভাই, একটা ব্যাপার খেয়াল করলাম, রঞ্জা আপু বাংলা বলতে একদম চকুশ হয়ে উঠেছেন, ওনার জন্য শুভেচ্ছা রইল। দ্যাট মিনস ইয়োর বাংলা ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, দ্যাটস হোয়াট ইজ রেফারিং। রহমান মুশফিকুর, উনি এখানে রয়েছেন, আমার EB3 কারেন্ট হয়েছে অক্টোবরে, এখন আমার ফাইল জমা দিতে কতদিন সময় লাগতে পারে EB3? ফার্স্ট অফ অল স্যার, থ্যাংক ইউ কমপ্লিমেন্টের জন্য। ট্রাই করছি একটু। আর সেকেন্ড, ওই জেন্টলম্যানের কোয়েশ্চেনটা আনসার করার জন্য, আপনি যদি আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট, এখন আপনি 485টা অ্যাপ্লাই করে দিতে পারেন। ওকে, ফর্ম 485টা আপনাকে অ্যাপ্লাই করা এখন জরুরি। রহমান মুশফিকুর ভাই, আপনার যেহেতু এটা কারেন্ট অক্টোবরে, উনি রাঞ্জা এই কথাই বললেন। আর সুমন হোসেন, উনি বলতে চাচ্ছেন আমার মেয়ের I-130টা এক্সপায়ার্ড করতে চাচ্ছি, সেটা US এর মাধ্যমে কিভাবে করতে পারি? বুঝলাম না স্যার। ওনার মেয়ের, সুমন হোসেনের মেয়ের I-130 এক্সপায়ার্ড করতে চাচ্ছি বলছেন উনি কীভাবে, উনি এক্সপায়ার করতে চাচ্ছি বলছেন, সেটা US এর মাধ্যমে কিভাবে করতে পারবো? আমি বুঝলাম না, আপনি এক্সপায়ার করতে চাইছেন? জি, এটি তো লিখেছে উনি কি মিন করতে চাচ্ছেন, হয়তোবা উনি এক্সপায়ার ডেটাকে কি এক্সটেনশন করতে চায়, সেটা মিন করতেছেন, আমি ঠিক জানি না। মেবি উইথড্র হইতে পারে, উনি তাই লিখেছেন। ও যদি I-130টা উইথড্র করতে চাইছেন, ওইটা করতে পারেন, বাট I-130 এক্সপায়ার করাটা কিছু নেই, কোনো অপশন নাই না। কিন্তু আপনাকে যদি আপনি উইথড্র করতে চান, তাহলে আপনাকে USCIS কে জানাতে হবে একটা ফর্মাল লেটারে, নাম্বার, আপনার সব রিসিট নাম্বার, সব ইনফরমেশন নিয়ে আপনাকে ওখানে USCIS কে পাঠাতে হবে। জি জি জি, আমাদের কাছে দর্শকও আছেন, ফেসবুকে প্রচুর প্রশ্ন আসছে, আমরা সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। ফোনে কে আছেন, যুক্ত আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমার বয়স 65-র কাছাকাছি। জি, হ্যাঁ, তো আমি একবার পরীক্ষা দিচ্ছি, 2বার পরীক্ষা দিচ্ছি সিটিজেনশিপের জন্য। আমি জি জি জি, পরীক্ষায় ওই যে মুখস্থ কোশ্চেন গুলো এলে পারি, জি, কিন্তু যখন লিখতে দেয়, ইংলিশ পারি না। আমি বাংলাদেশে লেখাপড়া করিনি, জি, 5-6 পর্যন্ত লেখাপড়া করছি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তো আমি এখন কি করতে পারি? ওকে, বুঝতে পারছি ভাইয়া। রাঞ্জা, উনি হিজ এজ ইজ 65 ইয়ার্স, অলমোস্ট 2বার উনি ইন্টারভিউ ফেস করেছেন সিটিজেনশিপের জন্য। উনি ওই যে কোয়েশ্চেনারগুলা উনি আনসার দিতে পারছেন ঠিক মতো, কিন্তু যখন লিখতে দেয়, যেহেতু উনি এতটা এডুকেটেড না বাংলাদেশে, যা বললেন উনি, তো ওখানে উনি পারছেন না। তো উনার কি করলে ওনার সিটিজেনশিপটা পেতে পারে বলছেন? তো আমি সাজেস্ট করব আপনি ইউটিউবে যান, অনেক হেল্প থাকে, অনেক, ওরা কেননা বেসিক ওদের কিন্তু একটা প্যাটার্ন থাকে, জি, কিরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, কোন কোয়েশ্চেনে, মানে কেননা ওরা অবভিয়াসলি হিস্ট্রি, সিভিক্স এইসব নিয়েই জিজ্ঞেস করবে। জি জি,
আমেরিকান হিস্ট্রি, আমেরিকান সিভিক্স, আমেরিকান গভর্নমেন্ট, এইসব নিয়ে হিস্ট্রি, এইসব নিয়ে লেখা, ইংলিশ লেখার পড়াটা ওটা ওটা ওই টপিক নিয়েই করে। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি শুধু ইউটিউবে যান, আপনার জন্য অনেক রিসোর্সেস থাকবে। আচ্ছা, এটা শুধু একটু, হ্যাঁ, একটু পড়ে নিন, একটু পড়াশোনা করে অ্যাটেনশন দিতে হবে, একটু মানে গুরুত্ব দিয়ে শুনতে হবে। তখন আপনি যারা যে প্রশ্নটা করে লিখতে দেয় আপনাকে, সেটা আপনার লিখতে সুবিধা হবে, আপনাকে অনেক সাহায্য করবে। ওইখানে অনেকগুলো ফর্মেট পাওয়া যায়, ইউটিউবে আপনি দেখে নেবেন একটু দয়া করে। আশা করি আপনার অনেক উপকারে আসবে। এইবার আপনি গেলে আমি আশা করি আপনি অবশ্যই পাস করবেন। শুভকামনা রইল আপনার জন্য। ভাই, পরবর্তী কলার কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমি তামান্না জান্নাত বলছিলাম গোলাপলিং থেকে। আচ্ছা, আমরা বাই রোডে আসছি, কিন্তু আমার হাজবেন্ডের সাথে অনেক সমস্যা। আমার গায়ে হাত দেয়, মারে অনেক। আমার 2টা বাচ্চা আছে, আমি এখন প্রেগনেন্ট। এখন আমি কি কোনো ফাইল করতে পারবো? ডিভোর্স দিতে চাচ্ছিলাম, কোনো আমাকে কি বাংলাদেশে পাঠাই দিবে নাকি আমরা থাকতে পারবো? ওকে রঞ্জা, একটু জটিল প্রশ্ন। ভদ্রমহিলা বাই রোডে আসছেন আমেরিকাতে, বাই রোডে দিয়ে কেম, রাইট? তো আসার পর থেকে তারা ওনার হাজব্যান্ডের সঙ্গে ওনার মনে কোনো ডিসপিউট বা কোনো ধরনের কোনো ইস্যু আছে। ওনার হাজব্যান্ড বোধহয় ওনাকে টর্চার করে, ফিজিক্যাল টর্চার হতে পারে। তো বাই দিস টাইম তার বাচ্চা আছে এবং শি ইজ নাও প্রেগনেন্ট। এখন এই অবস্থায় উনি কোনো ফাইল করতে পারবে? বা উনি যদি ফাইল করতে যান, ওনার কোনো সমস্যা হবে? ওনাকে কি দেশে পাঠিয়ে দিবে? পুলিশ কল উনি কি দিতে চাই যদি আমি। হি ওয়ান্টস টু কল পুলিশ অ্যান্ড রিপোর্ট। তো পুলিশকে এটা আমার মনে হয় ডোমেস্টিক ভায়োলেন্সের একটা ইয়ে হতে পারে। তো সেই ক্ষেত্রে উনি যদি পুলিশ কল দেয়, তাতে কি ওনার কোনো সমস্যা হবে? হ্যাঁ, এখন অবভিয়াসলি ওনার সেফটির জন্য আমি সাজেস্ট করব ফার্স্টলি উনি পুলিশ কল করুন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ইমিগ্রেশন মানে ইজ অবভিয়াসলি সেকেন্ডারি, আপনার সেফটি, ফিজিক্যাল সেফটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, হ্যাঁ, একটা জেনারেলি স্পিকিং, আপনি যদি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছেন, আপনার পাথওয়ে আছে, বাট দিস ইজ a much more complicated question than just filing for something. It is not that easy. ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার ফিজিক্যাল সেফটিটা করুন, তারপর আপনি একটা লয়ারের কাছে যান, আমাদের কাছে আসুন, আমরা আপনাকে হেল্প করতে পারবো। বা কোনো লয়ারের কাছে যান, আপনাকে হেল্প করতে পারবে, কিন্তু ফার্স্ট জাস্ট মেক ইয়োরসেলফ সেফ। জি, আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন যে উনি যে সাজেশন দিচ্ছেন আপনার সেফটির জন্য, উনি বলছে পুলিশ কল করতে হবে। পরে যেহেতু এটা ডোমেস্টিক ভায়োলেন্সের একটা আন্ডারে পড়ে যায় অনেকটা, বিকজ ফিজিক্যাল অ্যাসাল্ট হতে পারে, আপনি যেভাবে বর্ণনা দিলেন। তারপর আপনি নিজে এখন প্রেগনেন্ট, আপনার বাচ্চাও আছে। তো সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট প্রায়োরিটি যেটা রাঞ্জা বললেন এই মুহূর্তে, যে আপনার সেফটিটার প্রয়োজন। এই জন্যই আপনাকে পুলিশ কল দিতে হবে, আপনাকে রিপোর্ট করতে হবে, দেন দ্য নেক্সট স্টেপ। সুতরাং আপনি এটা করার পরে অবভিয়াসলি আপনি যে কোনো একজন লয়ারের শরণাপন্ন হতে পারেন। তখন তারা গাইডলাইন দিবে কি করতে হবে, কি করতে হবে না। তো আশা করি আপনার সমাধানে আমরা দোয়া করি আপনি একটা এই পরিস্থিতি থেকে আপনি উত্তরণ পান, যাতে আপনার কোনো ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। রাঞ্জা, আমাদের কাছে আরেকজন কলার আছেন। কে আছেন ভাইয়া? নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি এমএসসি শামসুন্না। আমার গ্রিন কার্ড পাই আমি করার ছেলেটার জন্য করছি। এরা 20 ইয়ার্স ওভার হয়ে গেছে, বুঝছেন না? জি। তারপর আমি 2020 এদের অ্যাপ্রুভ লেটার পাইছি, বুঝছেন জি, না? জি। তারপর এই পর্যন্ত, এরপরে আর কোনো কিছু আসে নাই। তারপর আমি সিটিজেন দিয়া 2003-তে আবার তাদের কাছে আবার আমার পাঠাইছি। জি। এখন এই ক্ষেত্রে তাদের কতদিন সময় লাগবে? বা আমার একটা ছেলেরও এই ইদানিং বিয়ে করাইছি, তাদের কাগজপত্র কি জমা দিয়ে দিব তার বড় ছেলের? ওকে রঞ্জা, দিস ইজ টু পার্ট হিয়ার। ওনার 20 বছরের উপরে, 20 ইয়ার্স অ্যাবাভ, ওনার ছেলেদের জন্য উনি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্রুভাল হয়েছে। উনি ওয়েট করছেন, কদিন লাগতে পারে উনি জানেন না। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার একটা ছেলে, বড় ছেলেটা বিয়েও করেছে। তো ওইটার জন্য কি আলাদা কোনো অ্যাপ্লিকেশন করতে হবে কিনা, বা কতদিন সময় লাগবে এটার জন্য? শি ইজ জাস্ট ওয়েটিং। আমি বুঝলাম না, কি অ্যাপ্লাই করেছে? ওটাই গ্রিন কার্ড অ্যাজ এ ইউএস সিটিজেন?
উনি আমি প্রথমে বুঝলাম। এই জন্য বললাম এটা দুইটা পার্ট। শি ওয়াজ অন গ্রিন কার্ড, রাইট? তখন অ্যাপ্লাই করেছেন, করার পরে নাও ওয়েন শি বিকাম সিটিজেন, উনি যখন সিটিজেনশিপ পেয়ে গেলেন, কারণ ওনার কথাগুলো ব্রেক হচ্ছিল, ওই জন্য বুঝতে সুবিধা হচ্ছে না। উনি পরে যখন কথাটা বললেন, আমি বারবার বলছিলাম যে পরে যখন বললেন, উনি প্রথমে ছিলেন গ্রিন কার্ড, নাও শি গট হার সিটিজেনশিপ। সিটিজেনশিপ পাওয়ার পরে উনি আবার অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো উনি করবেন কিনা, কি করতে হবে তার, সেটাই উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনি আমি আবার First আপনাকে step- বলছি রাঞ্জা, আমি আই মেক ইউ ক্লিয়ার, ওকে? শি হ্যাজ অ্যাপ্লাইড, তার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, সব কিছুই করা হয়েছে। তার ছেলেও আবার বিয়ে করেছে, এখন উনি সিটিজেনশিপ হয়েছে। ছেলের জন্য এখন কি করতে হবে তার, হোয়াট হি হ্যাজ টু ডু? তো ছেলের গ্রিন কার্ডটা তো এখন পাইনি, না, অ্যাপ্লাই তো করেছে। অ্যাপ্লাই করেছে। জি, আপনার প্রায়োরিটি ডেটটা দেখা উচিত। প্রায়োরিটি ডেট, আচ্ছা। হ্যাঁ, প্রায়োরিটি ডেট আপনি ভিসা বুলেটিনে গিয়ে প্রায়োরিটি ডেটটা দেখুন, আপনি কখন আপনার রিসিট লেটার, আপনার যদি প্রায়োরিটি ডেটটা কারেন্ট হন, আপনি তো গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন আপনার ছেলের জন্য। আচ্ছা, 20 years is too long. আপনি দেখুন আপনার 20 ইয়ার্স, ভিসা বুলেটিনে গিয়ে। 20 ইয়ার্স তার বয়স, ছেলেদের বয়স। ও আচ্ছা, আমি ভাবলাম 20 না। ইয়ার্স আগে অ্যাপ্লাই ওনার করে। দুটো ছেলে 20 বছরের উপরে, সেটাই বললাম আর কি, বুঝছেন? ও হ্যাঁ, as long as 21 এর নিচে জি, হলে। হ্যাঁ, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে তো ওটা ওদের থাকবে না। আচ্ছা, তাহলে ওনার কি করণীয় সেটা জানতে চাচ্ছি উনি। আপনি লয়ারের কাছে যান, আচ্ছা, হ্যাঁ, ওনাকে আপনাকে অ্যাডভাইস করতে পারবেন। জি জি জি। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি নিচ্ছি, ছোট্ট প্রশ্ন। আমার মেয়ে সুমন হোসেন লিখেছেন, আমার মেয়ে I-130টা এক্সপিডেট করতে যাচ্ছে উনি, কীভাবে করবে উনি? I-130 হি ওয়ান্টস টু এক্সপিডেট, জাস্ট আমাদের সময় নেই, আপনি একটু আনসারটা করুন প্লিজ। হ্যাঁ, রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু ওরা গ্রান্ট করবে নাকি না, কেস বাই কেস বেসিস ওরা জি জি এ করবে। জি, বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। আমাদের একদম সময় নেই, একেবারে যার প্রান্তে চলে আসছি আমরা, শেষ, প্রোগ্রামের শেষ। আর যে ভদ্রমহিলা একটু আগে প্রশ্ন করেছিলেন, আপনার ব্রেকিং হওয়ার জন্য আমরা কথা বুঝতে পারি না, সেই জন্য আমরা দুঃখিত। আপনারা সবাই ভালো থাকুন। এই ছিল আজকে আমাদের আয়োজন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এফ মিসবাউজ্জামান। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।